দর্শক স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংলাপে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাইল হোসেন জুয়েল। 16 ডিসেম্বর 1971 থেকে 16 ডিসেম্বর 2021 বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা। এই 50 বছরে বাংলাদেশ বিভিন্ন বাধা অতিক্রম করে আজ যে অবস্থানে দাঁড়িয়েছে এটি নিঃসন্দেহে বিস্ময়ের, এবং বিজয়ের এই আনন্দ আরও বহুগুণে বেড়ে যায় যখন বিশ্বের বুকে আমরা তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত হই। একজন বাঙালি হিসেবে এই ক্ষণটি আমাদের জন্য গৌরবের। একই সঙ্গে এই অনুষ্ঠান থেকে আমরা এই মুহূর্তে স্মরণ করতে চাই এই বিজয়ের পেছনে যে 30 লাখ শহীদ প্রাণ দিয়েছেন, যেসব মা বোনেরা বাংলার তাদের সম্ভ্রম দিয়েছেন, এবং কোটি বাঙালি যারা তাদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই বিজয়ের ক্ষণটি আমাদেরকে উপহার দিয়েছেন। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন, অনলাইনে আছে একজন। আমরা এই আলোচনাটি মূলত দুই প্রজন্মের দুজনের কাছ থেকে শুনতে চাই। বিজয়ের এই 50 বছরে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির খতিয়ানটুকু একটুখানি মিলিয়ে দেখতে চাই। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক, এবং স্টুডিওতে উপস্থিত আছেন লেখক ও ব্লগার মারুফ রসুল। আপনাদের দুজনকেই স্বাগত। শুরু করতে চাই আরেফিন সিদ্দিক স্যার, আপনাকে দিয়ে। বিজয়ের 50 বছর, নিঃসন্দেহে এই 50 বছর আমাদের জন্য গৌরবের, এই ক্ষণটি আমাদের জন্য গৌরবের। এই 50 বছরে স্যার প্রথমেই জানতে চাই বাংলাদেশের এই অগ্রযাত্রা, এটির যে পথটি, তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর উত্থানটি আপনার কাছে কি লেগেছে? ধন্যবাদ আপনাকে। বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীতে আমি সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমাদের দর্শক শ্রোতা যারা যুক্ত আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই শেষ প্রান্তে আমরা আছি। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা, এবং আমাদের 30 লক্ষ মানুষ যাদের রক্তদানের বিনিময়ে আমাদের এই বিজয় অর্জন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। বিস্ময়কর অগ্রযাত্রার মাঝে অনেক কিছুই বলা যাবে, কিন্তু সবচেয়ে বড় বিস্ময় সেটি হচ্ছে বাংলাদেশ আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের অবস্থান। আমরা স্বল্প উন্নত দেশের তালিকা থেকে এখন উন্নয়নশীল দেশের তালিকায় এসেছি। এর থেকে বড় বিস্ময় আর কি আছে? যখন 1971-এর 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং আমরা 9 মাস 11 দিন যুদ্ধ করে 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি, তখন অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে এই অভিমত প্রকাশিত হয়েছিল যে এই দেশটি খুব সাস্টেনেবল হবে না, খুব টেকসই হবে না। এমনকি মার্কিন তদানীন্তন পররাষ্ট্র সচিব তারা বলে, হেনরি কিসিঞ্জার, তার বক্তব্য ছিল যে এটি তলাবিহীন ঝুড়ি। এই তলাবিহীন ঝুড়ি কেন বলেছে সেটা হয়তো সে ব্যাখ্যা করবে, কিন্তু আমরা দেখেছি যে এই তলাবিহীন ঝুড়ি করার জন্য এই উক্তি সে দিয়েছে, এবং পরবর্তীতে নানা ষড়যন্ত্র, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মিলে এই দেশটা যেন টিকতে না পারে, তার জন্য প্রথম 3.5 বছরের মাথায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এবং সপরিবারে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি। পাকিস্তানের যারা বর্বর বাহিনীর দোসর ছিল তাদেরকে এখানে ক্ষমতায় অধিষ্ঠিত করা হলো। তারা এই দেশকে পাকিস্তানমুখী করেছিল, পশ্চাৎমুখী করেছিল। এমনকি পাকিস্তানের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অনুসারে এই দেশের মুক্ত মাধ্যমকে ওই নামকরণ করা হয়েছিল। বাংলাদেশ বেতার রাতারাতি রেডিও বাংলাদেশ হয়ে গেল। এই যে ঘটনাগুলো, এতে বোঝা যায় যে যারা বাংলাদেশের সূচনা লগ্নে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা যেহেতু পরাজিত হয়েছে, পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে বিদায় নিয়েছে, তখন আবারও ষড়যন্ত্র শুরু হলো। এবং সেই ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে আমরা হারালাম, এবং বঙ্গবন্ধুকে হারানোর পরে দীর্ঘ সময় এই দেশ থেকে বঙ্গবন্ধুর অবদান, ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছু মুছে ফেলার যত রকম অপচেষ্টা সবই করা হলো। ইতিহাসকে উপহাসে রূপান্তরিত করা হলো। বিকৃত ইতিহাস আমাদের প্রজন্মের পর প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেওয়া হয়েছে। সেই ষড়যন্ত্র সেখানেও কিন্তু শেষ হয়নি। পরবর্তীতে আমরা দেখেছি
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি সেদিন ভাগ্যক্রমে বেঁচে গেলেন বিদেশে থাকার কারণে। তার উপরে আবার 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড আক্রমণ, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো। এখানে শেখ হাসিনাকে সপরিষদ, তিনি তখন বিরোধী দলীয় নেত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। তো এত সব বাধা বিপত্তি অতিক্রম করে আজকে যে দেশ এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের যে মাপকাঠি, জাতিসংঘের যে মাপকাঠি, তাতে আজকে আমরা স্বল্পোন্নত দেশের জায়গা থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছি। এবং আমাদের যে পরিকল্পনা, শেখ হাসিনার যে রূপকল্প, শেখ হাসিনা প্রশাসনের 2041 সালের মাঝে উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান, এগুলি এর থেকে বিস্ময়কর আর কি হতে পারে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। মারুফ রসুল, আমরা যারা স্বাধীনতার বেশ খানিকটা পরে জন্ম নিয়েছি এবং একটি স্বাধীন দেশে জন্ম নিয়েছি, তাদের কাছে আসলে এটি একটা রূপকথা যে 9 মাসের যুদ্ধে একটি প্রশিক্ষিত সশস্ত্র বাহিনীর বিপক্ষে বীর বাঙালির যেই বিজয় 16 ডিসেম্বর, সেটি গৌরবের। কিন্তু তারপরও আমরা আরো ভাগ্যবান যে তারপর বাংলাদেশের যে অগ্রযাত্রা, আমরা যে প্রতি মুহূর্তে অনেক বিজয়ের সাক্ষী হচ্ছি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে আমাদের দুর্ভাগ্য যে আমরা 16 ডিসেম্বর 1971 দেখিনি, কিন্তু আমরা বর্তমান যে বিজয়ের যাত্রা সেটি দেখতে পাচ্ছি। আপনার কাছেও জানতে চাই স্যারের মতো করে যে আপনার কাছে এই 50 বছর, বিজয়ের 50 বছরে কি মনে হয় তরুণ প্রজন্মের একজন হিসেবে আমাদের সবচেয়ে বড় অর্জনটি কি 50 বছরে? অনেক ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন যে আমরা 16 ডিসেম্বর 1971টি হয়তো দেখিনি, সেটি যেমন আমাদের জন্য দুর্ভাগ্যের, কিন্তু আমরা 50 বছরের 16 ডিসেম্বরটি আজ দেখছি। ঠিক একই সঙ্গে আমাদের মানে স্যার যে কথাটি মাঝখানে বলছিলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, ইতিহাসের বিস্তৃতি বা পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি, আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে সেই প্রজন্ম, যেই প্রজন্মের ওপর দিয়ে এই মিথ্যাচারগুলো চালানো হয়েছিল। আজকে বাংলাদেশে আমার কাছে সবচাইতে বড় বিষয়টি মনে হয় সেটি হচ্ছে 50 বছরে বাংলাদেশ তার আদর্শের রাজনীতির পথে ফেরত এসছে। অর্থাৎ যেই আদর্শের উপরে দাঁড়িয়ে মুক্তি সংগ্রামটি হয়েছিল 1975-এর পর, সে আদর্শটি হারিয়ে গেছে। মানে 1975 সালের 16ই আগস্টের পত্রপত্রিকাগুলো থেকে 96 অবধি পত্রপত্রিকা পড়লে বোঝা যায় যে বাংলাদেশে যে মুক্তি সংগ্রামের অনন্য একজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার যে 4 জন সহযোদ্ধা, আমাদের জাতীয় 4 নেতা, তাদের কোথাও কোনো অবদান সম্পর্কে কোনো বক্তব্য, কোনো বিষয় আমাদের পাঠ্যপুস্তক গণমাধ্যমে ছিল না। সেই জায়গা থেকে আজকে 2021 সালে আমরা এমন একটি বাংলাদেশে এসে দাঁড়িয়েছি, এমন একটি সময়ে আজকে আমরা বিজয় দিবসটি উদযাপন করছি, যখন আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেই কাজ এখনও চলছে এবং শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হয়েছে। আমরা আজকে বলতে পারি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের রায় আংশিক কার্যকর হয়েছে, আরও কিছু বাকি রয়েছে এবং সেগুলোর বিভিন্ন তৎপরতা, রাজনৈতিক এবং পররাষ্ট্রগত তৎপরতা আমরা এখনও দেখতে পাই। আজকে বাংলাদেশে সক্ষমতার জায়গায় এসে দাঁড়িয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ বলতে পারে, সমগ্র পৃথিবীর কাছে এসে বলতে পারে যে আমার 1971 সালে পাকিস্তান বাহিনী যে জেনোসাইড করেছিল, সেই জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আমি চাই। যে বাংলাদেশকে একটি সময় আমার প্রণম্য শিক্ষক শ্রদ্ধা আরিফিন সিদ্দিক স্যার যেমন বলছিলেন যে বাংলাদেশ যাত্রাটি শুরু করেছিল কোত্থেকে। আপনি যদি একটু, আমি খুব অল্প কথা একটু বলতে চাই যে ভারত এবং পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল তখন তাদের সরকারি দপ্তরের আলমারিটা পর্যন্ত কোন দেশে যাবে, কোন আলমারিটা কোন দেশে যাবে, সেটাও তারা ভাগ করেছিল। আর 16ই ডিসেম্বরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন তার গোল্ড রিজার্ভ নেই, তার সেন্ট্রাল ব্যাংকের কোনো রিজার্ভ নেই, তার যতটুকু দেশীয় নোট ছিল সেটিও পাকিস্তানিরা পুড়িয়ে দিয়ে গেছে। সুতরাং একেবারে শূন্য নয়, মানে যেটা অর্থনীতির ভাষায় বলে গ্রাউন্ড জিরো থেকে শুরু করা, আমরা আসলে গ্রাউন্ড মাইনাস থেকে শুরু করেছিলাম। সেই জায়গায় আজকে আমরা আমাদের নিজেদের অর্থায়নে যখন পদ্মা সেতু করছি, আমরা যখন আমাদের নিজেদের অর্থায়নে আমাদের অনেকগুলো উন্নয়ন পরিকল্পনার সামনে আমরা দাঁড়িয়েছি, এবং আমার কাছে সবচাইতে বড় আরেকটি বিষয় মনে হয় আদর্শিক বিষয়টির সঙ্গে, সেটি হচ্ছে সেই আদর্শকে আমরা বর্তমান পৃথিবীর তথ্য প্রযুক্তির যে খাত, সেই খাতের সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছি। অর্থাৎ একটি সময় বাংলাদেশে ছিল যখন বাংলাদেশের একটি অযোগ্য রাজনৈতিক নেতৃত্ব, সাবমেরিন কেবলটি যাবে আমাদের রাষ্ট্রের সীমানা দিয়ে, তখন আমরা বিনা পয়সায় সাবমেরিন কেবলটি পেতাম। সেই অযোগ্য রাজনৈতিক নেতৃত্ব থাকলে যে সেটা পাওয়া যায় না, তার ফলাফল আমরা দেখেছি স্বৈরাচার এরশাদের সময়। আজকে একটি যোগ্য রাজনৈতিক নেতৃত্বের হাতে বাংলাদেশ এসছে এবং সেই যোগ্য রাজনৈতিক নেতৃত্ব হচ্ছে আদর্শিক যোগ্যতার প্রশ্নে। এবং আজকে
গোটা পৃথিবীতে আমরা যখন তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করছি, আপনি লক্ষ্য করবেন যে 90-এর দশকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের অন্যান্য দেশ যখন ইন্টারনেট নিয়ে আলোচনা করছে, আমরা তখন আলোচনা করছিলাম যে আমাদের টেলিফোন লাইনটি মোবাইলে উন্নীত হবে কি হবে না এটা নিয়ে। অথচ আজকে গোটা পৃথিবী যখন ফেক নিউজ নিয়ে আলোচনা করছে, আমরাও ফেক নিউজ নিয়ে আলোচনা করছি। গোটা পৃথিবী যখন সাইবার টেরোরিজম নিয়ে আলোচনা করছে, আমাদের এখানে সাইবার টেরোরিজমকে কাউন্টার টেরোরিজম তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা আজকে গোটা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির পর্যায়ে এগিয়ে যাচ্ছি। এটি আমার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন বলে আমার মনে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব মোশাররফ হোসেন সিদ্দিক, মারুফ রসুল যেটা বলছিল যে তরুণ প্রজন্মের একজন হিসেবে সে বা আমরা আসলে বিজয়ের 50 যখন দেখি তখন আমাদের সামনে অনেকগুলো মাইল ফলক আমরা দেখতে পাই, এবং এই মাইল ফলকগুলো আমাদেরকে অনেক বেশি প্রেরণা দেয় এবং অনেক বেশি সামনে এগিয়ে যাবার যে সাহস সেটি যোগায়। এই সাহসের প্রসঙ্গে একটু জানতে চাই যে অর্থনৈতিক যে অবস্থাটি বর্ণনা করছিল মারুফ রসুল, এবং সেই জায়গা থেকে আজকের বাংলাদেশকে যখন এশিয়ার মধ্যে অন্যতম উঠতি অর্থনীতি কিংবা আগামীর শক্তিশালী অর্থনীতি বিবেচনা করা হয়, তার পেছনের ম্যাজিকটি আপনি কি মনে করেন? আমার মনে হয় যে আমাদের এই দেশের প্রতিষ্ঠা লগ্নে বঙ্গবন্ধু যে ভিত রচনা করে দিয়ে গেছেন, সেই ভিতটি রচনার ফলেই কিন্তু আজকে আমাদের এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশের বহু বক্তৃতায় এই কথাটি বারবার বলেছেন যে আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে না পারি। আমাদের সাধারণ মানুষের দ্বার প্রান্তে যদি আমরা অর্থনৈতিক সুফলটা পৌঁছে দিতে না পারি, তো এই যে ভিতটি তিনি দিয়ে গিয়েছিলেন, সেই ভিত নড়বড়ে করার চেষ্টা করেছিল আমাদের বঙ্গবন্ধু হত্যাকারী যারা পাকিস্তানপন্থী এবং দেশকে পশ্চাৎমুখী করে দীর্ঘদিন অপশাসন চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রজাতন্ত্রের দায়িত্ব নিলেন, তিনি বঙ্গবন্ধুর সেই গড়ে যাওয়া ভিতকে শক্ত করে সামনের দিকে এগিয়ে চলেছেন। এবং সেই জায়গায় আমি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে চাই বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনার উপরে। আজকে বঙ্গবন্ধু যেভাবে শিক্ষাকে বৈপ্লবিক পরিবর্তনের মাঝে এনে শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রচেষ্টা শুরু করেছিলেন, যে উদ্যম নিয়ে তিনি কুদরতে খুদা শিক্ষা কমিশন গঠন করে সেই সুপারিশ বাস্তবায়নের দিকে যাওয়ার চিন্তা করছিলেন, সেই পর্যায় থেকে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সেই শিক্ষা ব্যবস্থাটাকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন যে বাংলাদেশ 1975-এর পর থেকে 2010 এই দীর্ঘ সময় কিন্তু কোনো শিক্ষানীতি ছাড়াই চলেছে। তো একজন মানুষ যদি তার চোখ না থাকে, তাহলে যেভাবে অন্ধের মতো যাবে, ঠিক একটা রাষ্ট্রের বা একটা প্রজাতন্ত্রের যদি শিক্ষানীতি না থাকে, ধরে নিতে হবে যে সেই রাষ্ট্র অন্ধের মতো পথ চলছে। আমরা সেইভাবে চলেছি। 2010 সালে এসে শেখ হাসিনা প্রশাসন প্রজাতন্ত্রকে একটি শিক্ষানীতি উপহার দিয়েছে। সেই শিক্ষানীতি নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি, এবং অতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে 3য় শ্রেণী পর্যন্ত এখন কোনো পরীক্ষা নেওয়া হবে না, এবং 10ম শ্রেণীতে গিয়ে প্রথম পাবলিক পরীক্ষা দিবে ছেলেমেয়েরা, এবং নবম দশম শ্রেণীতে, প্রথম শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত একই কারিকুলাম অনুসৃত হবে। বঙ্গবন্ধুর চিন্তা ভাবনা আরো ব্যাপক ছিল, অর্থাৎ একমুখী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সেখানে অবৈতনিক এবং একই সাথে বাধ্যতামূলক। কিন্তু ওই যে বললাম, একটা দীর্ঘ সময় আমাদের অন্ধকার সময় পার করতে হয়েছে, অন্ধকার ছিল। তো সেই অন্ধকারে অনেক কিছুই করা যায়নি, শিক্ষানীতি ছিল না। এখন পর্যায়ক্রমে আমরা আবার সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। আমার মনে হয় যে শিক্ষাকে যদি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়, এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন বঙ্গবন্ধু শুধু দেখিয়ে যান নাই, বঙ্গবন্ধু আমাদের সংবিধানে সেই স্বপ্নগুলো লিপিবদ্ধ করে গেছেন, 4টি স্তম্ভ দিয়ে গেছেন: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এই 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে এই প্রজাতন্ত্র এগিয়ে যাবে, এবং আমরা আজকে বাংলাদেশের 16,80,00,000 মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, মুক্তিযুদ্ধের যে অহংকার এবং গর্ব নিয়ে আমরা বসবাস করি, সেটি নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। আপনার উত্তরের সংক্ষিপ্তভাবে এটুকু বলা যায়। জি, ধন্যবাদ স্যার। মারুফ রসুল স্যার শেষ করছিলেন ঐক্যের জায়গাটা থেকে।
তারুণ্যের একটা বড় শক্তি বলা হয় যে তারুণ্য যখন ঐক্যবদ্ধ হয় তখন তারা আসলে পৃথিবী পাল্টে দিতে পারে। তো আমাদের তারুণ্যের মধ্যে এক ধরনের বিভাজন সৃষ্টি, এটির চেষ্টা বহুবার হয়েছে এবং আমরা দেখেছি যে স্বৈরতন্ত্র যখন ছিল কিংবা সামরিক শাসন যখন ছিল তখন বিভিন্নভাবে তরুণদেরকে অন্য পথে কিংবা অস্ত্র টাকা এর মাধ্যমে বিভাজনের একটা জায়গা তৈরি করা হয়েছে। কিন্তু শাহবাগ আমাদেরকে একবার দেখিয়েছে যে তারুণ্য মুক্তিযুদ্ধের পক্ষে কি করে ঐক্যবদ্ধ হতে পারে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তারুণ্যের সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিঃসন্দেহে আমাদেরকে আরো বেশি প্রেরণা যোগায়। আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন বিজয়ের এই 50 বছরে মুক্তিযুদ্ধের পক্ষে তারুণ্যের যে ঐক্য সেটি কি একেবারে নিরঙ্কুশ নাকি এখনো সেই ষড়যন্ত্রটি আছে তারুণ্যকে বিভাজিত করার? নিঃসন্দেহে সেই ষড়যন্ত্রটি এখনো আছে, কারণ বাংলাদেশের অনেকগুলো প্রশ্নের মীমাংসা হলেও একটি প্রশ্নের মীমাংসা এখনো হয়নি, যেটি বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। শ্রদ্ধেয় আরিফিন স্যার বঙ্গবন্ধুর শাসনামলটির কথা বলছিলেন, আসলেই ভিত্তি তিনিই তৈরি করে দিয়ে গেছেন, কারণ তার সময় কিন্তু বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতিটি নিষিদ্ধ ছিল। আজকে বাংলাদেশে কিন্তু যুদ্ধাপরাধীদের রাজনীতিও নিষিদ্ধ নেই, আর রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে। সুতরাং এই সার্বিক দিক থেকে কিছু খামতি রয়েই গেছে, যে খামতিগুলো আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। আজকে একটি কথা খুব প্রয়োজনীয় বলা, সেটি হচ্ছে তারুণ্যের ঐক্যের একটি প্রধান অবলম্বন হচ্ছে ভাষা এবং সংস্কৃতি। স্যার যেমন শিক্ষার কথাটি বলছিলেন, আমার মনে হয়েছে যে ভাষা এবং সংস্কৃতিকে আমরা তারুণ্যের একটি ঐক্যবদ্ধের একটি অবলম্বন হিসেবে চিন্তা করতে পারি, এবং যতবারই এই বাংলায় তারুণ্য ঐক্যবদ্ধ হয়েছে যে কোনো ন্যায়সঙ্গত সংগ্রামে, ততবারই সে তার ভাষা এবং সংস্কৃতিকে অবলম্বন করে সেই একতাটি গড়ে উঠেছে। এবং সেই ভাষার প্রশ্নে যদি আমরা দেখি তাহলে দেখব 1974 সালে বঙ্গবন্ধু যেমন জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণটি দিয়েছিলেন, আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী যেমন জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণটি দিচ্ছেন, ঠিক একইভাবে স্বাধীনতার 50 বছরে, বিজয়েরই 50 বছরে আমাদের একটি রাষ্ট্রের কাছে হোক বা আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, সেখানে আমাদের বাংলা সাহিত্যের যে ইংরেজি অনুবাদগুলো, আমাদের যে বাংলার দর্শন রয়েছে, যে বাউল দর্শন রয়েছে, আমাদের যে আপামর বাংলার সংস্কৃতি রয়েছে, এবং বাংলার সংস্কৃতি কেবল বাঙালির সংস্কৃতি নয়, চাকমার সংস্কৃতি, মারমা, সাঁওতাল, গারো, তাদের প্রত্যেকের যে সংস্কৃতির একটা অপূর্ব বৈচিত্র্য এই বাংলায় রয়েছে, এই সংস্কৃতিকে অবলম্বন করেই কিন্তু 71-এর মুক্তি সংগ্রামটি হয়েছিল। এই সংস্কৃতিকে অবলম্বন করেই আসলে তারুণ্য একতাবদ্ধ হতে পারে, এবং এই সংস্কৃতির জোরটা এতই বেশি যে সেটা আসলে শাহবাগ থেকে মেডিসন স্কোয়ার পর্যন্ত থাকে। যে বাংলার মুক্তি সংগ্রামে মেলাঘরের গেরিলারা যেমন ট্রেনিং নিচ্ছেন, ঠিক সে সময় কিন্তু মেডিসন স্কোয়ারে জর্জ হ্যারিসন গান গাইছেন। এবং ভাষাটি ভিন্ন হতে পারে, কিন্তু যেই মানবতার উপরে দাঁড়িয়ে এই সাংস্কৃতিক বোধ, সেই সাংস্কৃতিক বোধের একটি সাযুজ্য, একটি যোগসূত্র রয়ে গেছে। সুতরাং আমার মনে হয় সেই তারুণ্যকে বিভাজিত করবার যে ষড়যন্ত্র এখনও রয়েছে, তাকে মোকাবেলা করবার একটি অবলম্বন, সেটি হচ্ছে আমার ভাষা এবং আমার সংস্কৃতি। আমার ভাষা বলতে প্রত্যেকটি বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি জনগোষ্ঠীর, প্রত্যেকটি জাতিগোষ্ঠীর যে নিজস্ব মাতৃভাষা রয়েছে। কারণ আমার ভাষা আন্দোলনের মধ্য দিয়েই সেই শিক্ষাটা আমি পেয়েছি যে প্রত্যেকটি মাতৃভাষাকে সম্মান করতে হয়, প্রত্যেকটি মাতৃভাষাকে ভালোবাসতে হয়। অনলাইনে যুক্ত আছেন আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার কাছে যেতে চাই। স্যার, মুক্তিযুদ্ধ আসলে যেই স্বপ্নকে নিয়ে হয়েছিল, একটি হচ্ছে বঙ্গবন্ধু তার সোনার বাংলা, সেটির একটি স্বপ্ন মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই তাদের সেই যুদ্ধের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদেরও নিশ্চয়ই এক ধরনের স্বপ্ন ছিল যে বাংলাদেশটি আসলে কেমন হবে। বিজয়ের এই 50 বছরে মুক্তিযোদ্ধারা যারা প্রাণ দিয়ে গেলেন, যারা এখনো আছেন, যারা আমাদের কাছে প্রণম্য, তাদের সেই স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, মুক্তিযোদ্ধাদের মাঝেও কিন্তু সেই স্বপ্নই বঙ্গবন্ধু সঞ্চালিত করেছিলেন। সারা জাতি, 7.5 কোটি মানুষ সেই স্বপ্ন দেখেছে, এবং সেই স্বপ্ন দেখেছে বলেই মহান মুক্তিযুদ্ধে আমরা সংক্ষিপ্ত সময়ে 9 মাসের মাঝে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর যে সেনা কর্মকর্তারা এই দেশে 71-এ ছিল, এরা অনেকেই আত্মসমর্পণ করে যখন তাদের দেশে ফিরে গেছে, তাদের 71-এর স্মৃতি নিয়ে অনেকেই তাদের স্মৃতিকথা লিখেছে বই আকারে, এবং সেখানে অনেক জেনারেলি পাকিস্তানের সেই বর্বর বাহিনীর জেনারেল তারা লিখেছে যে এটা একটা আশ্চর্য দেশ যেখানে একজন মানুষ, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধাদের এমন ভাবে প্রস্তুত করেছেন যে তারা জীবন দিয়ে ফেলে, তবু বাংলাদেশের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, এমনকি মুক্তিযুদ্ধের যে গোপন তথ্য, সেগুলো কোনো কিছুই দেয় না। হাত কেটে ফেলা হয়, পা কেটে ফেলা হয়, তারপরে জীবন দিয়ে ফেলছে, কিন্তু কোনো কথা বলছে না।
এই যে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল 7.5 কোটি মানুষ, তার ফলেই তো আজকে স্বাধীন বাংলাদেশ। আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধি রসুল যে কথা বলেছে, আমার মনে হয় সঠিক কথা বলেছে, যে ভাষা, সংস্কৃতি এগুলো একটা জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করে, মানবতা, বঙ্গবন্ধু তো শুধুমাত্র বাঙালির মুক্তির কথা বলেন, মানবতার মুক্তির কথা বলেছেন। এবং সেই কারণেই আজকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি ইউনেস্কো, বিশ্ব সংস্থা, তারা হেরিটেজ লিস্টে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে এসেছেন, কারণ মানব জাতির অগ্রযাত্রার পেছনে এই ভাষণ একটি ঐতিহাসিক দলিল। আমার মনে হয় যে আমরা যদি সেই ঐক্যটা ধরে রাখতে পারি, যত ধরনের বাধা প্রতিবন্ধকতা আসুক সেগুলো আমরা সবসময় মোকাবেলা করতে পারবো। কিন্তু ওই মুক্তিযুদ্ধের চেতনাটা আমাদের ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা যাতে ঐক্যবদ্ধ না থাকে, তার জন্য কিন্তু নানা ষড়যন্ত্র আছে। আমরা জানি বঙ্গবন্ধুর খুব কাছেই ছিল খুনি মুশতাক। এই মুশতাক চক্র, মির্জাফর চক্র, এরা কিন্তু সব দেশে সব কালই আছে, কম বা বেশি হতে পারে সংখ্যায়, কিন্তু আছে। অতএব 1971-এও যেমন এরা 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, পরবর্তীতে আরো নানা ষড়যন্ত্র, শেখ হাসিনাকে গ্রেনেড আক্রমণ করা, এবং এখনো এটুকু বলা যাবে যে নানা ক্ষেত্রে কিন্তু সেই ষড়যন্ত্রকারী মির্জাফর, বিশ্বাসঘাতক চক্র, মুশতাক চক্র আছে। অতএব আমাদের একই সাথে সতর্ক থাকার সময় এখন। কারণ বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972-এ দেশে ফিরে এসে বিশাল জনসমাবেশ রেসকোর্স ময়দানে যে কথাটা বলেছিলেন, যে পাকিস্তানিরা চলে গেছে আত্মসমর্পণ করে, কিন্তু তাদের দোসররা রয়ে গেছে এবং তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, তাদের ষড়যন্ত্র চলবে, আপনারা সতর্ক থাকুন। আমার মনে হয় আজকে আমাদের বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীর সময় আমাদের বঙ্গবন্ধুর সেই কথা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখা দরকার, যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র চালিয়ে যাবে, ষড়যন্ত্র করছে, এবং এই ষড়যন্ত্র শুধু যে জাতীয় পর্যায়ে তা নয়, এর সঙ্গে আন্তর্জাতিক নানা মহল যুক্ত আছে। ধন্যবাদ স্যার। মারুফ রসুল, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার গবেষণা আছে, আপনি নিজে লেখালেখি করেন, এবং মোট কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ভাবনায় যারা রাখে তাদের একজন এবং তাদের প্রতিনিধিত্ব করেন নিঃসন্দেহে। আপনার কাছে জানতে চাই যে আপনার এই 2021-এর 16ই ডিসেম্বরে এসে মনে হয় যে আপনার যে দেশটি নিয়ে যে ধরনের স্বপ্ন, সেটি আসলে পূরণের পথে কোনো ধরনের বাধা আছে কিনা সেটি একটু জানতে চাই। সেই সঙ্গে এটিও জানতে চাই যে আপনার কি মনে হয়, স্যার যেখানে শেষ করলেন যে ষড়যন্ত্রের জায়গাটি, আপনার কি মনে হয় যে 1975 থেকে 2021 ষড়যন্ত্রের কথাটি আপনি বলেছেন, তারপরও জানতে চাই যে তারুণ্যের ঐক্যের কথা আপনি যেটা বললেন, সেটি কি আসলে এই ষড়যন্ত্র প্রতিরোধে যথেষ্ট, নাকি আমাদের সামগ্রিকভাবে পুরো বাঙালি জাতিসত্তার একটি ঐক্যের জায়গাটি এখন পর্যন্ত আমরা শতভাগ গড়ে তুলতে পারিনি বলি ষড়যন্ত্র এখনো করার সুযোগ পায় কিংবা সাহস পায়? সন্দেহে আপনি এই কথাটি আমার কাছে খুব জরুরি মনে হয়েছে, যে সামগ্রিক একটি ঐক্য আমরা গড়ে তুলতে পারিনি বলি এই ষড়যন্ত্রগুলো এখনো পর্যন্ত চলছে এবং এখনো পর্যন্ত সাহস পায় তারা ষড়যন্ত্র, যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। আমাদের প্রিয় শিক্ষক আরিফিন স্যার যেমন বলছিলেন যে ষড়যন্ত্রকারীরা এখনো রয়েছে, খুব স্বাভাবিক, তারা থাকবেই, কারণ মুক্তিযুদ্ধ তো কেবলমাত্র একটি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম দেয়নি, মুক্তিযুদ্ধ একটি আদর্শের জন্ম দিয়েছে। পাকিস্তানের সাম্প্রদায়িক দর্শনকে কবর দিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলার দর্শনকে তৈরি করেছে, তাকে জন্ম দিয়েছে। সুতরাং গোটা পৃথিবীর ক্ষেত্রেই এই জন্যই মুক্তিযুদ্ধের শত্রুমিত্রগুলো চিহ্নিত করলেই কিন্তু আমরা দেখতে পারি যে মুক্তিযুদ্ধের পক্ষে কোন আন্তর্জাতিক রাষ্ট্রগুলি ছিল, বিপক্ষে কোন আন্তর্জাতিক রাষ্ট্রগুলি ছিল। এবং আমরা যদি এখনো পর্যন্ত 50 বছরে যদি আমরা লেখচিত্রটাকে আমরা দেখব, সেই শক্তিগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের বিষয়ে হয়তো সেটা রাজনৈতিক নয়, অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক নয়, হয়তো পররাষ্ট্র নীতিগতভাবে, কূটনৈতিকভাবে, নানানভাবে তারা কিন্তু সেই ধরনের ষড়যন্ত্রগুলো করে, বিভিন্ন সময় করে, এবং তাদের সঙ্গে বাংলাদেশের কোথাও না কোথাও একটা লিয়াজো থাকে, কারো না কারো একটি লিয়াজো থাকে, যেটি 1974 সালে বঙ্গবন্ধু তার একটি ভাষণে বলেছিলেন যে এই দেশেরই কিছু মানুষ যেমন স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল, তেমনি এই দেশেরই কিছু মানুষ আমার নতুন বাংলাদেশটা গড়ার পেছনে অনেক রকম বিরোধিতা করছে, অনেক রকম ষড়যন্ত্র করছে। তিনি আরো বিস্তারিত বিবরণ দিয়েছিলেন সেই মানুষগুলোর চেহারা কেমন। আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষগুলোকে কিন্তু আমরা এখনো দেখি, আমাদের আশেপাশেই দেখি, রাজনীতিতেই দেখি। এখন প্রশ্নটি হচ্ছে যে এটাকে আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা সেটাকে
মোকাবেলা করতে হয়, শুধু তারুণ্যের ঐক্য দিয়ে সেটা করাটা খুব কঠিন। কারণ তারুণ্য তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তারুণ্যের সংজ্ঞা বদলায়, তারুণ্যের ভাবনা বদলায়, বিশ্বায়নের একটি পরিধি এখানে রয়েছে। কেবল বাংলাদেশ তো আর বাংলাদেশের মধ্যে নেই, বাংলাদেশ এখন গোটা পৃথিবীর একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এর সঙ্গে রাজনৈতিক শক্তিটি খুব জরুরি। এবং যে কথাটি বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই মুক্তিটিকে আমরা সবসময়, আমার মনে হয়েছে যে আমরা কেবল অর্থনৈতিক মুক্তির দিক থেকে আলোচনা করেছি, কিন্তু এর একটি সাংস্কৃতিক মুক্তির কথাও আমার ধারণা বঙ্গবন্ধু ইঙ্গিত করেছিলেন। কারণ সেই সাংস্কৃতিক মুক্তিটি যদি না আসে, আমার ভাষা আমার সংস্কৃতি যদি স্বাধীন না হয়, আমি যদি তাকে সর্বতোভাবে গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমার কাছে মনে হবে যে এই যে তারুণ্যের মধ্যেই তো অনেকে ফেসবুকে বা টুইটারে লেখেন যে মুক্তিযুদ্ধে একটি পুরনো কথা, একটি ইতিহাসকে কেবল দিন তারিখ কতগুলো ঘটনার মধ্য দিয়ে বন্দি করে রাখা, 26শে মার্চ 16ই ডিসেম্বর এই কয়েকটি তারিখের মধ্যে বন্দি করে রাখা, তা তো নয়। এই ইতিহাস আমার ব্যাপ্ত ভাবনার জগতের ইতিহাস। সুতরাং আমার মনে হয়েছে যে আমরা যদি সার্বিকভাবে আমাদের বাংলার যে ঐক্য, বাংলার ঐক্য অর্থ বাংলায় বসবাসকারী প্রত্যেকটি মানুষের ভেতরে ভাবনার যে ঐক্য, যেটি বঙ্গবন্ধু বাঙালির জাতীয়তাবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন যে অখণ্ড ইতিহাস বোধ, অর্থাৎ কেন বাংলার মুক্তিযুদ্ধে একজন মারমা আদিবাসী যোদ্ধা অংশগ্রহণ করেছিলেন, কেন একজন সাঁওতালও অংশগ্রহণ করেছিলেন, আবার ঠিক একইভাবে যেমন কিছু বাঙালি মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিল, ঠিক তেমনিভাবে চাকমা রাজাও মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিল। সুতরাং এই অখণ্ড ইতিহাস বোধটা যদি আমরা প্রত্যেকে ধারণ করতে পারি, তাহলেই কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটি একটি অভূতপূর্ব একটি অলোক সামান্য রাষ্ট্র হিসাবে দাঁড়াবে। কারণ আমি মনে করি বাংলাদেশের সবচাইতে ভালো সংজ্ঞাটি বঙ্গবন্ধু দিয়েছিলেন। তিনি 7ই মার্চের ভাষণে বলেছিলেন 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আজকে সংখ্যাটা হয়তো 20 কোটি, একদিন হয়তো 50 কোটিও হবে, কিন্তু বাংলার মানুষকে কখনো দাবায় রাখা যাবে না। অনেক ধন্যবাদ আমার শরফিন সিদ্দিক স্যার। 1971 সালের 16ই ডিসেম্বর 56,000 বর্গমাইলে স্বাধীন ভূখণ্ডে যে লাল সবুজের পতাকা উঠেছিল, আজকে সেই পতাকাটি বিশ্বজুড়ে আমাদের গৌরবের স্মারক হয়ে ওঠে এবং আমরা অনেক আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতিগুলো পাই আমাদের আর্থসামাজিক খাতে উন্নয়নের স্পষ্ট রেখার মাধ্যমে, সেটি আমাদেরকে গৌরবান্বিত করে। স্যার, এই 2021 সালের 16ই ডিসেম্বরে দাঁড়িয়ে আপনি আগামীর বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্নের কথাটি জানাবেন। বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের চেতনা, এটি হচ্ছে আমাদের স্বপ্ন। আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমরা এই চেতনাটাকে ধারণ করেই এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আমরা মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে অসাম্প্রদায়িকতার কথা, যে মূল্যবোধের কথা, যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, আইনের শাসনের কথা এবং যে বাঙালি জাতীয়তাবাদের কথা আমরা বলেছি, বঙ্গবন্ধু যে কথা বারবার বলেছেন, উল্লেখ করেছেন, এবং একই সাথে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের কথা, এই বিষয়গুলোই আমরা দেখতে চাই পরিপূর্ণভাবে। এই দেশটিকে যদি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে রূপান্তর করা যায়, যেই চেষ্টা শেখ হাসিনা করে চলেছেন, কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই তিনি এই দেশকে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন, এবং আমরা যদি তার সাথে ঐক্যবদ্ধ হয়ে এই কাজগুলো করি, আমার মনে হয় আমাদের যে স্বপ্ন, অন্তত আমাদের প্রজন্ম, এই প্রজন্মের মানুষ তো আস্তে আস্তে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, আমরা এই স্বপ্নটাই বাস্তবায়ন দেখতে চাই। এই স্বাধীন বাংলাদেশে মানুষ সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াবে, এই স্বাধীন বাংলাদেশে একে অপরকে হিংসা করবে, একে অপরকে খুন করবে, হত্যা করবে, এগুলো আমরা চিন্তা করতে পারিনি তখন 71-এ। মনে করেছি যে দেশটা স্বাধীন হলে এই দেশের মানুষ একে অপরকে যে কিভাবে ভালোবাসবে সেটি বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছেন। বঙ্গবন্ধু মানুষকে ভালোবেসেছেন, যার জন্য বঙ্গবন্ধু কাউকে কিন্তু অবিশ্বাস করেননি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগাম সংবাদ বারবার বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্যন্ত বঙ্গবন্ধুকে বলেছিল, কিন্তু বঙ্গবন্ধু এক কথায় সেগুলো উড়িয়ে দিয়েছেন, বাঙালি এরা কখনো আমাকে ক্ষতি করবে না, কারণ আমি সারাটা জীবন তাদের জন্য দিয়েছি। কাউকে তিনি অবিশ্বাস করেননি। অতএব সেই বাংলাদেশ আর এখন সেই বাংলাদেশের আমরা রাখতে পারিনি। আমরা বঙ্গবন্ধুকে শুধু হারাই নাই, বহু মানুষকে হারিয়েছে এর মাঝে। প্রতিদিনই আপনি দেখেন পত্রিকার পাতা খুললে কত ধরনের অঘটন ঘটছে, কারা ঘটাচ্ছে? এই দেশের মানুষ তারা। তো অতএব এই দেশে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হোক, এটাই আমাদের একমাত্র স্বপ্ন। এই স্বপ্নটা আমরা সফল দেখতে চাই। আমরা মনে করি আমাদের তরুণ প্রজন্ম যখন এই দেশের নেতৃত্বে আসবে, তারা আরো সৃষ্টিশীল হবে, আরো নতুন নতুন চিন্তা ভাবনা করবে, আরো নানাভাবে
এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু মূল জায়গাটি হচ্ছে সত্যের পথে থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। এগুলো যদি না থাকে, আমি যত কথাই বলি শেষ পর্যন্ত কিন্তু দেশের এবং দশের কাজে আসে। গৌতম বুদ্ধের একটি কথা আছে যে উপলব্ধি করাটা একটা শিল্পকর্ম। আমরা কি বঙ্গবন্ধুকে উপলব্ধি করি? আমরা কি মহান মুক্তিযুদ্ধকে উপলব্ধি করি? যদি উপলব্ধি করি তাহলে আজকে এই দেশ কিন্তু আরো অনেক এগিয়ে যাওয়ার কথা। গৌতম বুদ্ধ একই সাথে বলেছিলেন উপলব্ধি একটি শিল্পকর্ম, কিন্তু সবাই শিল্পী নয়। অতএব সবাই যে শিল্পী নয় সেটাও আমরা জানি, সবাই সঠিকভাবে উপলব্ধি করবে না, কিন্তু যাদের উপলব্ধি করানোর দায়িত্ব, অর্থাৎ আমরা যারা শিক্ষক, তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ, যারা অভিভাবক, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা জনপ্রতিনিধি, তাদের আজকে এই দায়িত্ব যে আমাদের সাধারণ মানুষকে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনার সাথে সংযুক্ত করা, সম্পৃক্ত করা এবং আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করা। এবং এখানে শুধুমাত্র অন্যদের উপরে দোষ চাপালে চলবে না, অন্যদের উপরে দায়িত্ব দিলে হবে না। বঙ্গবন্ধুই বলে গেছেন যে এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, সাংবিধানিক এই মালিকানা দিয়ে গেছেন বঙ্গবন্ধু। অতএব এই স্বপ্ন বাস্তবায়নের কথা আমি যেমন বলছি, এটা কিন্তু আমারও দায়িত্ব, সেই কথাটাও আমাকে স্মরণ রাখতে হবে। বঙ্গবন্ধুর কথাই যে আত্ম বিশ্লেষণ করা, আত্মজিজ্ঞাসা করা, আত্মশুদ্ধ করা, এটি আমাদের সবার দায়িত্ব। আমার মনে হয় যে এই সব কিছু মিলে আমরা যদি স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাই, নিশ্চয়ই আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, আপনি এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ আবার, এবং আপনাকে বিজয়ের শুভেচ্ছা। নিঃসন্দেহে আপনার এই স্বপ্ন পূরণের পথে এবং সেই সঙ্গে মারুফ রাসূল যে অখণ্ড ঐক্যের কথা বলছিলেন বা অখণ্ড ইতিহাসের পক্ষে সবাইকে দাঁড়ানোর কথা বলছিলেন, সেটি আমাদের স্বপ্ন। মারুফ রাসূল, আমি করবো আপনাকে দিয়ে, এবং আবারও স্যারের মতে আপনার কাছে জানতে চাই যে তরুণ প্রজন্মের একজন হিসেবে আজকে এই 2021 সালের 16 ডিসেম্বরে দাঁড়িয়ে আপনি আগামী 50 বছর, আমরা 50 বছর পার হয়ে এসেছি, আর বাংলাদেশের বয়স যখন 100 বছর হবে, তখন আপনি আসলে বাংলাদেশকে কোথায় দেখতে চান? 50 বছরের মধ্যে আমাদের জাতীয় পতাকা এভারেস্ট থেকে পৃথিবীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পর্যন্ত গেছে। আমার বিশ্বাস যে আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশের পতাকা হয়তো নভোচারীদের মতন মঙ্গল গ্রহে কিংবা অন্যান্য গ্রহেও হয়তো যাবে। কিন্তু আমি চাই বাংলার মানুষ যাতে আমার মতন, আমি যাতে সেই ব্রতটি রাখতে পারি যে বিশ্বমানব হলেও শাশ্বত বাঙালি যেন আমরা থাকতে পারি। আমাদের কণ্ঠে যাতে, আমাদের বুক পকেটে যাতে ঠিক বাংলাদেশের মানচিত্রটি থাকে, আমরা পৃথিবীর যে দেশেই থাকি না কেন, পৃথিবীর যে সভ্যতাতেই থাকি না কেন। সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি দেখেন? সেক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটি হচ্ছে যে আমাদের ইতিহাস এবং আমার সংস্কৃতিকে যে আস্তে আস্তে আলাদা করে দেওয়ার একটি পায়তারা হচ্ছে, বা যেভাবে করা হয় একটি বিশ্বায়নের যুগে, বা তথ্য প্রযুক্তিও সেখানে একটি বড় ভূমিকা পালন করে যদি আমরা তথ্য প্রযুক্তিকে ঠিকমতো ব্যবহার করতে না পারি। আজকে বাংলাদেশে আমার কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে তথ্য প্রযুক্তিকে আমাদের ইতিহাসের বোধের সঙ্গে সম্পৃক্ত করে দেখা, যেটি পৃথিবীর অন্যান্য দেশ করছে। যেমন আমি কম্বোডিয়ার উদাহরণ দিতে পারি, কারণ কম্বোডিয়াও কিন্তু আমাদের মতো মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু একটি স্বাধীন হওয়া দেশ, কিন্তু কম্বোডিয়া যেভাবে তার জেনোসাইডকে স্বীকৃতি আদায় করতে পেরেছে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে, সেভাবে কিন্তু আমরা এখনো তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারছি না। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে বাংলাদেশ সরকারের এই জায়গায় একটি বড় ভূমিকা রয়েছে, বা আমাদেরও ভূমিকা রয়েছে। স্যার যেটি বলছিলেন, দায়িত্ব আমারও, কারণ অনলাইন মাধ্যম তো এমন যেখানে ব্যক্তিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সুতরাং এই জায়গাগুলোতে যাতে আমরা কাজ করতে পারি, আমাদের ইতিহাস বোধকে, আমার ভাষা বোধকে, আমার সংস্কৃতিকে আমি যাতে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি, কারণ সেই সুযোগটি আমার আছে। এখন কেবলমাত্র প্রতিষ্ঠিত গণমাধ্যমের উপরে মানুষকে নির্ভর করতে হয় না, কেবল রাষ্ট্রের উপরে নির্ভর করতে হয় না, মানুষকে বিকল্প গণমাধ্যম মানুষ নিজেই তৈরি করতে পারছে। সেটাকেই যদি আমরা আমাদের দেশাত্মবোধের সঙ্গে সম্পৃক্ত করে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, যেহেতু আমাদের সঙ্গে আছেন স্যার, আমরা আরও একবার শেষে আপনার কাছে এই স্বপ্নের কথাটি জানতে চাই যে 50 বছর আমরা বিজয়ের পার হয়ে এলাম, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও তো আমরা পার করেছি গত 26শে মার্চ, 16 ডিসেম্বর আমাদের বিজয়ের সুবর্ণ জয়ন্তীও আমরা পালন করছি। স্যার, আগামী 50 বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চান, বা আপনার স্বপ্ন কি, বাংলাদেশ কোথায় থাকবে? বাংলাদেশ কোথায় থাকবে সেটি হয়তো ভবিষ্যতে নির্ধারণ করবে, কিন্তু আমার স্বপ্নের কথা আমি বলতে পারি। জি, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের মূল ভিত। সেটার উপরে দাঁড়িয়েই বাংলাদেশে গিয়ে যাবে। বঙ্গবন্ধু যে স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছেন, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে এর থেকে বেশি কিছু পাওয়ার আশা আমি করি, প্রত্যাশা করি। আমার স্বাধীনতা হচ্ছে আমার সর্বোচ্চ প্রাপ্তি।
যে জাতি স্বাধীন জাতি তার আর কি পাওয়ার বাকি আছে? সবই তো পেয়েছে, বঙ্গবন্ধু আমাদেরকে সবই দিয়ে গেছে। বঙ্গবন্ধু যেটি বলেছেন সেটি এখন আমাদের কর্তব্য, এই স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই 16,80,00,000 মানুষ সর্বশেষ পরিসংখ্যানে যেটা বলা হয়, এই 16,80,00,000 মানুষের মাঝে প্রতিটি মানুষ যেন স্বাধীনতার সুফলটি পান। স্বাধীনতার সুফল কি? তার সাংবিধানিক যে অধিকারগুলো আছে, মৌলিক যে অধিকারগুলো আছে, সেগুলো যেন তিনি পান এবং তিনি যেন স্বাচ্ছন্দ্যের সাথে তার জীবনযাপন করতে পারেন। এই কাজগুলো, তার চিকিৎসার অধিকার, তার শিক্ষার অধিকার, সেগুলো যেন নিশ্চিত করা যায়। এগুলো তো সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে। এই জায়গায় যদি আমরা পৌঁছাতে পারি, আমি মনে করি যে আমরা স্বাধীনতার যে সুফল সেটা সবাইকে পৌঁছে দিলাম। স্বাধীনতা গুটি কয়েক মানুষের জন্য নয়, স্বাধীনতা কিছু বিত্তবান মানুষের জন্য নয়, স্বাধীনতা কিছু রাজনীতিবিদের জন্য নয়, স্বাধীনতা কিছু আমলার জন্য নয়, স্বাধীনতা দেশের সকল মানুষের জন্য। একেবারে প্রত্যন্ত গ্রামে যিনি বসে আছেন, যার হয়তো বসত ভিটাও নাই, আমরা 2-1 দিন আগেই গণমাধ্যমে দেখলাম যে বসত বাড়ি না থাকার কারণে সমস্ত চাকুরির সমস্ত যোগ্যতা থাকার পরেও চাকরি পাচ্ছেন না, এমন একজন মহিলার কথা আসলো এবং সাথে সাথে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হলো যে তাকে যেন চাকরি থেকে বঞ্চিত করা না হয়। এটি হচ্ছে স্বাধীনতার যে সুফল। একটা স্বাধীন দেশের প্রতিটি নাগরিক, তার বাড়ি নাও থাকতে পারে, কিন্তু তিনি যেন কোনো, তার যে সাংবিধানিক অধিকারগুলো আছে, তার চাকরি পাওয়ার অধিকার আছে, তার যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, তিনি যদি নির্বাচিত হন, তিনি কেন চাকরি পাবেন? তো সেই চাকরি পাওয়ার জন্য যে ব্যবস্থা করা দরকার, রাষ্ট্র সেটা এখন করছে বলেই আমরা গণমাধ্যমে দেখছি। তো এইভাবেই আমি দেখতে চাই এই দেশের সকল মানুষের সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত হোক। অনেক ধন্যবাদ স্যার, এবং সেই সঙ্গে মারুফ রসুল, আপনাকেও ধন্যবাদ। দর্শক, বিজয়ের এই ক্ষণে আরেকবার শুভেচ্ছা তো জানাতেই চাই, এবং গৌরবের শুভেচ্ছা যত বেশি জানানো যায় তত বেশি নিজেরাই গৌরবান্বিত হই। 71 আমাদের সেই গৌরবের জায়গা, 16 ডিসেম্বর আমাদের সেই গৌরবের জায়গা। এবং আলোচনায় যেমনটা জনাব মোশাররফ সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি বলছিলেন যে এই স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার যেই পূর্ণতা, সেটি আসলে তখন পাওয়া যাবে যখন এই স্বাধীনতার স্বাদ সবাই পাবে। এবং আজকের 16 ডিসেম্বর এই বিজয়ের যে উৎসব, সেটি সবার হোক, প্রত্যেকটি বাঙালি সেই উৎসবের যেমন অংশীদার হোক, তেমনি আগামীর বাংলাদেশে আমাদের যেই বিজয় যাত্রা, তারও অংশীদার যেন আমরা সবাই হই। কারণ ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ তার, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তার যে স্বপ্নের সোনার বাংলা, সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলায় পৌঁছতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।